তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই থাকবে। তো নিয়ে চলে এলাম আর এক নতুন বিষয়ের সাথে। আজ তোমাদের যে চ্যাপ্টারটা পড়াতে চলেছি তার নাম হচ্ছে ইতিহাসের ধারণা। এক, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো বা সামাজিক ইতিহাস কী? গতানুগতিক শাসক কেন্দ্র ইতিহাস চর্চার বাইরে মানুষের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতি নিয়ে যে নতুন ইতিহাস আবর্তিত হয় তাকে বলা হয় নতুন সামাজিক ইতিহাস। এর বৈশিষ্ট্যগুলি হলো: এক, সমাজ। এই ইতিহাসে প্রতিষ্ঠান ভিত্তিক ইতিহাস থেকে সরে এসে সাধারণ মানুষের ইতিহাস রচনার ওপর গুরুত্ব দেওয়া হয়। দুই, সংস্কৃতি। মানুষের আচার আচরণ, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বিনোদন, শিক্ষা, ধর্মবিশ্বাস প্রভৃতির ওপর গুরুত্ব দেওয়া হয়। তিন, অর্থনীতি। মানুষের বিভিন্ন ধরনের পেশা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়। তো চলে যাচ্ছি 2 নম্বর প্রশ্নে। মানুষের খাদ্যাভ্যাস কিসের ওপর নির্ভর করে গড়ে ওঠে? মানুষের খাদ্যাভ্যাস যে বিষয়ের ওপর নির্ভর করে সেগুলি হলো: এক, রান্নার কৌশল। অতীতে মানুষ কাঁচা মাংস খেত, পরে মাংস আগুনে পুড়িয়ে খেতে শেখে, এরপর মশলা, তেল, অন্যান্য উপকরণ ব্যবহার শেখে। দুই, ভৌগোলিক পরিবেশ। কোনো অঞ্চলে আবহাওয়া ও উৎপন্ন শস্যের ওপর সেখানকার মানুষের খাদ্যাভ্যাস নির্ভর করে। তিন, ভিন্ন সংস্কৃতি প্রভাব। ভিন্ন সংস্কৃতির সংস্পর্শে এসে খাদ্যাভ্যাস পরিবর্তন হয়। যেমন পর্তুগিজদের প্রভাবে বাংলার মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তন এসেছিল। এছাড়া ধর্মবিশ্বাস, অর্থনৈতিক অবস্থাও খাদ্যাভ্যাস গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা পালন করে। 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। ফটোগ্রাফ কিভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে, অথবা ইতিহাস চর্চা ফটোগ্রাফের গুরুত্ব লেখো। ইতিহাসে ফটোগ্রাফের গুরুত্ব। 1 নম্বর কী হবে না, ফটোগ্রাফের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবিকে ক্যামেরাবন্দি করা যায়। এগুলি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো মহান ব্যক্তি, কোনো হত্যাকাণ্ড বা কোনো কিছু হতে পারে। গৃহীত আলোকচিত্র তাই প্রমাণ্য তথ্য হয়ে ওঠে। 2 নম্বর, ফটোগ্রাফ থেকে অতীতের কোনো বিষয়ে আলোকচিত্র ইতিহাসের উপাদান হিসাবে তথ্য যোগায়। তবে ফটোগ্রাফকে পুরোপুরি নির্ভরযোগ্য উপাদান বলে ঐতিহাসিকরা মনে করেন না। তো 4 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আধুনিক ভারতে ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি কী কী, অথবা আধুনিক ইতিহাসে ইতিহাস চর্চার প্রধান উপাদান কী কী? আধুনিক ভারতে ইতিহাস চর্চা ব্যবহৃত বিভিন্ন উপাদানগুলি হলো: 1, সরকারি নথিপত্র। 2, আত্মজীবনী ও স্মৃতিকথা। 3, চিঠিপত্র। 4, সাময়িক পত্রপত্রিকা ইত্যাদি। এই উপাদানের নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন, কারণ এই সকল উপাদানের মধ্যে আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত মনোভাবের প্রাধান্য লক্ষ্য করা যায়। তো 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? আত্মজীবনী ও স্মৃতিকথা ইতিহাসের 2 গুরুত্বপূর্ণ উপাদান। 1, আত্মজীবনী। আত্মজীবনী হলো এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করেন। বিভিন্ন আত্মজীবনীর মধ্যে বিপ্লবী বিপিনচন্দ্র পালের 70 বৎসর, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা প্রভৃতি উল্লেখযোগ্য। আর স্মৃতিকথা? স্মৃতিকথা হচ্ছে অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ যুক্ত কোনো ব্যক্তি পরবর্তীকালে তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীত ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। যেমন হচ্ছে দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম বা এলিজার হুইসেল এর নাইট প্রভৃতি। তো 6 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। স্মৃতিকথা অথবা আত্মজীবনীকে কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয়, অথবা আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? ইতিহাসের উপাদান রূপে স্মৃতিকথা ও আত্মজীবনী অতীতের কোনো ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কোনো ব্যক্তি পরবর্তী তার স্মৃতি থেকে প্রাপ্ত অতীতের ঘটনার বিবরণ লিপিবদ্ধ করে অথবা মৌখিকভাবে প্রকাশ করলে তাকে বলা হয় স্মৃতিকথা। অপরদিকে আত্মজীবনী হলো
এক ধরনের উপন্যাসধর্মী সাহিত্য, যেখানে রচয়িতা নিজের জীবন ও সমকালীন বিভিন্ন ঘটনাবলীর বিবরণ পেশ করেন। যে কোনো স্মৃতিকথা কিংবা আত্মজীবনীতেই ব্যক্তি জীবনের আখ্যানের সঙ্গে জড়িয়ে থাকে বিশেষ এক সামাজিক সংস্কৃতি ঘটনা ও রাষ্ট্রের আখ্যান। এই কারণেই সেগুলি গড়ে ওঠে ইতিহাসের উপাদান। তো 7 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি। সংবাদপত্রগুলির আকারে সাময়িক পত্রের তুলনায় অনেকটাই বড়। এর পৃষ্ঠাগুলি সাধারণত খোলাই থাকে। অন্যদিকে সাময়িক পত্রগুলি আয়তন অপেক্ষাকৃত ছোট হয় এবং বহু ক্ষেত্রে তা বইয়ের মতো বাঁধাই করা থাকে। 2. প্রকাশনার সময়কাল। সাময়িক পত্র কোনো সাপ্তাহিক হিসাবে বা কখনো 1 মাস ব্যবধানে প্রকাশিত হয়, কিন্তু সংবাদপত্র দৈনন্দিন প্রকাশিত হতে দৈনন্দিন জীবনের ঘটনা তুলে ধরে। আমরা তাহলে 8 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা কী? তাহলে 1 নম্বরটা বলছি। যাবতীয় বিষয়, ঘটনা, ব্যাখ্যা, ছবি, আওয়াজ ঐতিহাসিকের কাছে মুহূর্তের মধ্যে এনে হাজির করে ইন্টারনেট। 2 নম্বর, বিশ্বের বিভিন্ন লাইব্রেরি, মিউজিয়াম, লেখাগার বা আর্কাইভ মহাফেজখানার তথ্য সহজেই ঘরে বসে পাওয়ার সুযোগ সুবিধা প্রদান করে। 3. ইবুক এর সহজলভ্যতা ও ব্যাপক ব্যবহার ইতিহাসের তথ্য সংগ্রহের বিষয়কে সহজতর করে তুলেছে। তো আজকের জন্য এইটুকুই। তো চলে আসছি আর এক নতুন বিষয়ের সাথে।